রাতে আমি গাড়ি রাখিয়ে গেছি, আবার 5টার সময় আমি উঠে এখানে আসছি। প্রচণ্ড হয়রানি, অনেকে অসুস্থ লোক আছে, হাই প্রেশারের লোক আছে। তেলের জন্য সীমাহীন অপেক্ষা। রাতাই ফিল স্টেশনে মোটরসাইকেল রেখে সিরিয়াল। জ্বালানি সংকটে বন্ধ খুলনার 6 বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন কমায় বাড়ছে লোডশেডিং। মধ্যপ্রাচ্য অস্থিরতায় এভিয়েশন খাতের রাজস্ব আয়ের প্রভাব। নিজস্ব পলিসিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। অসুস্থ সন্তান নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী ট্রলারে খাবার নিয়ে দ্বন্দ্ব। 33 যাত্রীকে হত্যার অভিযোগ। ট্রলার উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু। বেঁচে ফেরা দুজনের জবানবন্দি। এবং ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। আরাকচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় তেল আবিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং ঠাকুরগাঁয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাচ্ছে সাইফুলের কাছে। সরকারের পক্ষ থেকে বা জ্বালানি বিভাগ থেকে বলা হচ্ছে যে আগামী 2 মাস পর্যন্ত এলএনজি বা যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে তেল উৎপাদন হয় বাংলাদেশে বা তৈরি হয়, সেই প্রোডাক্টগুলির কোনো রকম সাপ্লাই না থাকলেও কিন্তু বাংলাদেশে কোনো রকম সংকট হবে না। কিন্তু আমরা আজকে এই যে রাজধানীর পরিবাগ পাম্পে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটি নিত্যদিনের চিত্র হয়ে গেছে এখন। কেননা প্রত্যেকটা দিন যে মানুষগুলি সিরিয়ালে দাঁড়াচ্ছে, দিন শেষ হলেই কিন্তু তারা আবার পরের দিন সেই সিরিয়ালে দাঁড়াচ্ছে। কেননা আমরা এরকম অনেকেই দেখেছি যে প্রতিদিনই সিরিয়ালে দাঁড়ায়। তার অন্যতম কারণ হচ্ছে একটুমাত্র জ্বালানি তেল। জ্বালানি তেলের আশায় গতকালকে রাত 1টা থেকে সিরিয়াল দিয়েছে এখানকার আগত অনেক চালকে। তারা বলছেন যে একটার সময় সিরিয়াল দিয়ে সকাল যখন তেল দিল, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তারা নজেল পর্যন্ত আসতে পেরেছেন। আসলে এই যে দুর্ভোগ, গ্রাহকের কিন্তু বরাবরের মতোই প্রশ্ন আছে সরকারের পক্ষ থেকে কেন বারবার বলা হচ্ছে তেলের মজুদ আছে, কিন্তু পাম্প পর্যায়ে বা রাজধানীর বিভিন্ন পাম্পে আমরা যে পরিস্থিতি দেখছি সেটির সাথে কেন সরকারের কোনো কথা মিল থাকছে না, এরকম কিন্তু অভিযোগ করছে। বরাবরের মতোই বলছে যে এই যে দুর্ভোগ, দুর্দশা, একদিকে গরম, অন্যদিকে তীব্র তেলের সংকটে যে সিরিয়াল, সেই সিরিয়াল যে কবে শেষ হবে এখানকার আগত মানুষটা কিন্তু জানেন না। তারা বলছেন যে প্রতিদিনের মতোই এই যে সিরিয়াল দাঁড়ায়, অনেকেই কিন্তু আবার সিরিয়াল ব্রেক করার কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তবে এক পর্যায়ে অনেকেই কিন্তু বাক বিতণ্ডা আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। যদি আমাদের ক্যামেরা কিছুটা দেখানো যায় যে এখনো পর্যন্ত কিন্তু সিরিয়াল ব্রেক করার কারণে কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠা বা বাক বিতণ্ডার কিন্তু তৈরি হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে অনেকে সিরিয়াল ব্রেক করে তেল নিতে চাচ্ছে। আসলে এই যে সংকট মুহূর্তে যে মানুষের মধ্যে এই যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে কবে শেষ হবে এটি কিন্তু এখানকার আগত চালকরা জানেন না। তারা চায় মুক্তি, তারা চায় ঠিকঠাকভাবে তেল নিতে পারবে, আগের মতো পরিস্থিতি যেন তৈরি হয়। আমাদের আরেক সহকর্মী আছে ঠাকুরগাঁওয়ে, বকুল, যাব ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে যে তীব্র জ্বালানি তেলের সংকট, সেটি কিন্তু নিশ্চয়ই আপনারা এই দীর্ঘ লাইন ধরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে জ্বালানি তেলের কতটা সংকট। এবং এই যে দীর্ঘ লাইন, এই লাইনে কিন্তু যারা যানবাহন চালকরা রয়েছে, অর্থাৎ যারা বাইক চালকরা রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যারা প্রাইভেট কার চালকরা রয়েছে, তারাও কিন্তু এইভাবেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে 500 টাকার তেল সংগ্রহ করছেন। তবে আমরা একটি জিনিস বলতে পারি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকম জ্বালানির তেল সংকট নেই। এবং গতকালকের ব্রিফিং অনুযায়ী যদি আমরা বলি, সেটিও বলা হচ্ছে যে 2 মাসের তেল এখনও পর্যন্ত মজুত রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে দীর্ঘ যে লাইন, প্রত্যেকটি জেলায় যে তীব্র জ্বালানি তেলের সংকট, সেই সংকট মোকাবেলা করে তারপরে কিন্তু তেল সংগ্রহ করছে মাত্র 500 টাকায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করতে বলা হয়েছে যানবাহন চালকদের। তারপরেও কিন্তু
তেলের যে সংকট, সেই সংকট কোনোভাবেই কাটছে না। আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও জেলার শহরের যেই কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই রকম। কারণ দীর্ঘ যে লাইন, সেই লাইন ধরেই কিন্তু ফুয়েল নেওয়ার চেষ্টা করছে যানবাহন চালকরা। আমরা সব বলতে পারি যে ভোগান্তির যে চরম একটি পরিস্থিতি, মানুষ যে অতিষ্ঠ, সেটি কিন্তু রূপ নিয়েছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ে তেল নিয়ে সবশেষ পরিস্থিতি আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর পরিপাক এবং ঠাকুরগাঁওয়ে। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ রয়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এমন অবস্থায় সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে। বিদ্যুৎ বিভাগের খুলনা অঞ্চলে রয়েছে ছোট বড় 10টি উৎপাদন কেন্দ্র, যার অধিকাংশই ডিজেল বা গ্যাসে চালিত। কেন্দ্রগুলো প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। ফলে প্রস্তুতি থাকার পরেও এ অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। ফুয়েল অল্প আছে, সেটা অল্প কিছু আছে, সেটা দিয়ে আবার টেস্ট রান হিসাবে আমরা রাখছি। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা 1600 মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে 3 থেকে 5 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এই অবস্থায় বিদ্যুতের অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে ওজোপারিকো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। তো এইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে টেকসই পরিবেশ বান্ধব, বিশেষ করে সৌর বিদ্যুতে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি, বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। সেই প্রণোদনার ভিত্তিতে সে নিজেই এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে পারবে। খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেলে চালিত, বাকি দুটির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের তথ্যমতে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ যেখানে 18 টাকা, সেখানে সৌর বিদ্যুতে ইউনিট প্রতি খরচ মাত্র 9 টাকা। তাই আগামীর সংকট মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে হাজারের বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়ও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পরিস্থিতিতেই ঘুরে দাঁড়ানোর পর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয় যাত্রীর। উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয়, তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। যেটা কোভিডে দেখেছেন, প্রায় 100 মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু
এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকোয়ারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে আলো ছড়ানো বিশ্বের প্রভাবশালীদের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমান 16 নম্বরে। মুখবন্ধে বলা হয়, দীর্ঘ নির্বাসন শেষে রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করেছে ক্ষমতা নয়, জনগণই একজন নেতার প্রকৃত শক্তি। 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে লন্ডনের জীবন ছেড়ে দেশে ফেরেন তারেক রহমান। হাসপাতালে প্রিয়তমা মা আর অপেক্ষায় কোটি মানুষ। রাজনীতির আকাশে অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে বড়দিনে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে হাসপাতাল, পথে কোটি জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান। দেশে ফিরেই বলেছিলেন, আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশে ফিরেই মায়ের মৃত্যু শোক নিয়ে প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে বলেন, কোনো পারিবারিক পরিচয়ের কারণে নন, বরং দলীয় নেতাকর্মীদের সমর্থনই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। টাইমের চোখে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজিক হিরো। শুধু বিএনপি নয়, যার দিকে তখনও তাকিয়ে গোটা বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, এই শোকের মধ্যেও তিনি নিজেকে আবদ্ধ করেন একটি বৃহত্তর জাতীয় দায়িত্বে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলে দেশ জুড়ে সৃষ্ট অরাজকতা রুখতে লন্ডন থেকে তারেক রহমান দেন সংযত থাকার বার্তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের এই যাত্রায় তিনি হয়ে ওঠেন রাজনীতির কাণ্ডারি। টাইমের বিশ্লেষণে বলা হয়, রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে তিনি বিভক্ত রাজনৈতিক পরিসরকে একত্র করার চেষ্টা করছেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে এবং নীতি নির্ধারণে তার অবস্থানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কয়েক মাসের ব্যবধানে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্বকে বর্ণনা করে রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। নাদিম মারজান, সময় সংবাদ। দেশে হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপে দেখা দিয়েছে শয্যা সংকট। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। হামের প্রাদুর্ভাব সারা দেশেই বাড়ছে। গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের যে সংখ্যা আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যেই 1000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে, সেই ধারাবাহিকতা কিন্তু বজায় ছিল এবং গতকাল একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। এবং এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এখন পর্যন্ত 198 জনের মৃত্যু হয়েছে এই হামের কারণে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 11,000-এর বেশি এবং হাসপাতাল থেকে যে ছাড় পেয়েছে 9,000-এর বেশি রোগী। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও বর্তমানে 350 জন হামের রোগী ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে 46 জনের অবস্থা সংকটাপন্ন এবং তাদেরকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে গতকাল একদিনে এই হাসপাতাল থেকে 84 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং নতুন করে ভর্তি হয়েছে 91 জন। চিকিৎসকরা বলছেন এখনও যারা হাসপাতালে ভর্তি আছে, যেসব শিশু, বিশেষ করে 2 বছরের কম বয়সী শিশুরা, তাদেরই ঝুঁকি বেশি এবং তারাই বেশি আক্রান্ত হচ্ছে এবং শনাক্তের যেই হার সেটিও কিন্তু এই বয়সের মধ্যেই হচ্ছে এবং যেই আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তাদেরই বেশি হচ্ছে। বিশেষ করে যারা পুষ্টিহীনতায় ভুগছে, অর্থাৎ যাদের অপুষ্টি রয়েছে এবং শরীরের কোমরবিটি অর্থাৎ পার্শ্ব রোগ যেগুলো আছে, বিশেষ করে নিউমোনিয়া, চোখের সংক্রমণ এবং হার্টের ছিদ্র, এই ধরনের যেসব রোগ রয়েছে, যে
যেসব শিশুদের, সেই শিশুরাই কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যেই যদি একটু বলতে হয় যে সারা দেশের যেই 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি রয়েছে, সেই টিকাদান কর্মসূচি চলছে এবং আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য। আমরা যেতে চাই চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরকারের স্বাস্থ্য বিভাগের যে জরিপ আছে সেখানে কিন্তু 30টি উপজেলাকে হামের ছড়িয়ে পড়ার যেই প্রবণতা, অর্থাৎ হাম প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে এখন 25 জন শিশু তারা হামের প্রকোপ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তার মধ্যে গত 24 ঘন্টায় আমরা যদি হিসাব করি সেখানে 13 জন সুস্থতা নিয়ে বাড়ি ফিরেছে। চাঁদপুরের হাইমচর এবং এই যে সদর উপজেলাটি আছে, আসলে সেখানে মূলত এখন এই যে হামের যে গত 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 73,000 শিশুকে হামের টিকা দেওয়ার যে কার্যক্রম ছিল সেটি বলা যেতে পারে যে এখন শেষের দিকে। আর আমরা যদি চিকিৎসকদের তথ্য বলতে চাই, তারা যে তথ্যটি জানিয়েছে যে সেখানে বলেছে মূলত শিশুদের মধ্যে সর্দি কাশি বা জ্বর দেখা দিলে কিন্তু হামের আতঙ্ক ভেবে কিন্তু অনেকে হাসপাতালে ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু সেই শিশুরা আবার কিন্তু ফিরে যান তাদের স্বজনদের সঙ্গে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে চাঁদপুরের হাইমচর এবং চাঁদপুর সদর এবং পৌরসভায় যে 73,000 টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার এর মধ্যে কিন্তু 80% সম্পূর্ণ হয়েছে। আর 20% হয়তো আগামী 3-4 দিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দিন। আর চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক আছেন তিনি বলেছেন যে এই ওয়ার্ডটিতে অর্থাৎ 1 তারিখ থেকে এখন পর্যন্ত যে হামের একটা বড় ধরনের একটা চাপ ছিল সেটা আস্তে আস্তে কিছুটা হলেও কমতে আসে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে হামের উপসর্গ এবং হামে আক্রান্ত রোগীদের ভর্তি হওয়া নিয়ে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি হাসপাতাল এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে। আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও বেনাপোল বন্দরে ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ পণ্য। 3 মাসে 15 চালান জব্দ, প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি। তৎপর বন্দর কর্তৃপক্ষ। আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিনা আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রা শুরু হবে এবং আজকেই আমরা দেখছি যে এই যে আশকোনার হজ ক্যাম্প যেটি রয়েছে সেখানে অগ্রিম যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে এবং মুআল্লিমদের নেতৃত্বে হজ যাত্রীরা যারা আগামীকাল বিমানে উঠবেন তাদের কেউ আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত খুব বেশি যে হজ যাত্রী এসেছেন তা নয়, তবে এখানকার যেসব সামগ্রিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি আজকে হজ যাত্রীদের সঙ্গে দেখা করতে আসার কথা রয়েছে, ধর্মমন্ত্রীর এখানটাতে আসার কথা রয়েছে এবং এই বছর আমরা সরকারিভাবে জানতে পেরেছি 78,000 হজ যাত্রী এবার সৌদি আরবে হজ করতে যাবেন, যাদের মধ্যে 72,000 কিন্তু বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। এছাড়া সরকারিভাবে নিবন্ধন করেছেন 4,000-এর বেশি হজ যাত্রী। এছাড়া এখানকার ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র যেটি জানিয়েছে যে গতবারের চেয়ে এবার টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে, যাতে করে হজযাত্রীরা কিছুটা স্বস্তিতে হজ যাত্রা সম্পূর্ণ করতে পারেন। এছাড়া অন্যান্য বারের চেয়ে এবার বেশ কিছু উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে যেন হজ যাত্রীরা কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তারা হজ পালন করে দেশে ফিরতে পারেন। এই বলে রাখি এবার যেহেতু মধ্যপ্রাচ্যে বেশ কিছু জটিলতা রয়েছে, তবে আমাদের দেশের পক্ষ থেকে বর্তমান সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন হজ যাত্রাটা নিরাপদ করা যায়। এবারে যে হজ যাত্রী রয়েছে এর মধ্যে 4,000-এর বেশি হজ যাত্রী তারা বেসরকারিভাবে নিবন্ধন করেছেন। এছাড়া সরকারিভাবে কিন্তু অনেক যাত্রী তারা নিবন্ধন করেছেন এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেই হজযাত্রাটি শুরু হবে। তো এ ছিল আমার কাছে হজযাত্রার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা ক্যাম্পে।
বেঁচে ফেরা ২ যাত্রীর জবানবন্দিতে উঠে এসেছে মানব পাচার চক্রের এক বিভীষিকাময় চিত্র। অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলারে ছিলেন প্রায় ২৮০ জন। মাঝ সমুদ্রে খাবার ও পানি নিয়ে হইচই করায় ট্রলারেই ৩৩ জনকে হত্যার অভিযোগ উঠেছে। পরে ট্রলারটি উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু হয়। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রফিকুল ইসলাম টেকনাফে কাজের প্রলোভনে নিয়ে গুদামে আটকে চালানো হয় নির্যাতন। পরে রাতের আঁধারে ট্রলারে করে নেওয়া হয় মাঝ সমুদ্রে। পাচারের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়ায় শুরু হয় যাত্রা। টানার ৪ দিন ট্রলারে চলে নির্যাতন। পরে আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। 2 দিন পানির ড্রামে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। ক্যাম্পে ফিরেও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না রফিকুল। ট্রলারে থাকা অন্যান্যদের কি পরিণতি হয়েছে তুলে ধরেন সেই অভিজ্ঞতা। মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি বড় ট্রলারে উঠিয়ে দেয়া হয়। পানির জন্য প্রতিবাদ করলে আমাদের গোপন কক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। ভেতরে শ্বাস নিতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে 3টি কক্ষ খুলে 33 জনকে মৃত অবস্থায় বের করে সাগরে ফেলে দেয়া হয়। আধা ঘন্টা পর আন্দামান সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। বেঁচে ফেরা আরেকজন উখিয়া ক্যাম্পের রাহেলা বেগম। কাঠের টুকরো ধরে বেশি থেকে প্রাণে বাঁচেন তিনি। 8 এপ্রিল ট্রলারটি ডুবে যায়। 2 দিন 1 রাত সাগরের পানিতে ভেসেছিলাম। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরেছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটিও উল্টে যায়। জ্ঞান ফিরে দেখি জাহাজে আমি। আন্তর্জাতিক ও স্থানীয় মানব পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয় এই জনপ্রতিনিধির। মানব পাচারে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী জানছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে কারা এর সাথে জড়িত, কারা মূল হোতা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে যারা দায়ী, যারা বিশেষ করে যারা হিউম্যান ট্রাফিকার রয়েছে, এটি যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করছি যে মূল ঘটনা উদ্ঘাটিত হবে। গেল 8 এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে 280 জনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে। নিজেদের অধিকার আদায়ে সরব পেশাদার লীগের ফুটবলাররা। লিগে সার্ক কোটা বাতিল সহ 6 দফা দাবিতে ফেডারেশনে দিলেন স্মারকলিপি। বাংলাদেশের ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমানো ও গ্যারান্টির মাধ্যমে ট্রেড সাপোর্ট দিতে আগ্রহী ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। একই সঙ্গে সরকারের বন্ধ প্রকল্প চালু করতে বিনিয়োগ এবং বেসরকারি খাতে মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভালো পরিমাণে অর্থ সহায়তা করবে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আইএফসি। আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের সার্বিক অর্থ ও ব্যাংকিং খাতের সংকটের যে চাপ তৈরি হয়েছে তা আইএফসির সহায়তার মাধ্যমে অনেকটা কমিয়ে আসবে। এ বিষয়ে কাজ করছে সরকার। এছাড়া এ বিনিয়োগে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও প্রত্যাশা অর্থমন্ত্রীর। এদিন আইএফসি ছাড়াও কয়েকটি সংস্থার সাথে বৈঠক করে বাংলাদেশ। সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট দিয়েছে এবং ব্যাংকগুলোকে লিকুইডিটি দেওয়ার, তারা ভালো অ্যামাউন্টের একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে গভর্নমেন্ট যেগুলো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায়, বিগ অ্যাসেট, এইগুলোকে রিভাইভ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সড়কের পাশে রোপণ করা হয়েছিল গাছ, তবে পরিচর্যার অভাবে এখন সব মৃতপ্রায়। 2001 সালে বনায়ন প্রকল্পের আওতায় খুলনার ডুবুনিয়ায় রাস্তার পাশে রোপণ করা হয় কয়েকশো প্রজাতির গাছ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পথের দুই ধারে ছায়াদানকারী বিশালাকৃতির গাছগুলোর বেশিরভাগ মৃত। তীব্র গরম এলেই উপলব্ধি করা যায় এই গাছগুলোর প্রয়োজনীয়তা।
এ চিত্র খুলনার ডুমুরিয়া উপজেলার কইয়া মোস্তর মোড় সড়কের 2001 সালে সামাজিক বন বিভাগের সঙ্গে কয়েকটি সংস্থা শোলমারি সরাবপুর বসুন্দিয়া চরকটিয়া কাঁঠালতলা মাগুরখালী সহ বিভিন্ন সড়ক ঘেঁষে শিরিষ মেহগনি রেইনট্রি ও নিম গাছের চারা রোপণ করে। বপন করা হয় বাবলা গাছের বীজও। ধীরে ধীরে বড় হয়ে ওঠে এসব গাছ। সড়কের দুই পাশ সবুজে ছেয়ে যাওয়ায় দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়। তবে লাক্ষা পোকার আক্রমণে ধীরে ধীরে মরে যাচ্ছে গাছগুলো। পরিবেশবাদীদের অভিযোগ, এসব পোকা থেকে এক ধরনের রং তৈরি হয় যা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র। তারাই পোকা সংগ্রহের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলে ডাল। গাছগুলো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। এখন তো সময় থাকে না, গাছ এই ভাইরাসের জন্য এই গাছ মরিয়ে যাচ্ছে, বুঝছেন। এই ভাইরাস হয়, এই ভাইরাস বাঁচার জন্য গাছের দিকে এদের কোনো খেয়াল নাই। মোটামুটি একটা সন্ত্রাসী কায়দায় এরা গাছগুলো কাটে নিয়ে যায়, আর এই গাছগুলো কাটে নেওয়ার কারণে আজকে আমরা এই ছায়ার থেকে বঞ্চিত। ভাইরাস তৈরি করার যে সিন্ডিকেট, এদেরকে মানে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই এখনও যে বিদ্যমান গাছগুলো আছে এবং যে গাছগুলো প্রায় মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে সামাজিক বন বিভাগ বলছে গাছগুলো বেশি বড় হওয়ায় পোকা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা একটা প্রতিবেদন দিব। তো সেগুলি এখন তো কর্তনের যেহেতু নিষিদ্ধ, সেই কারণে আমরা ওগুলি নিলামের জন্য কাটতে পারতেছি না। কর্তনের অনুমতি আসে তখন আমরা এগুলি কাটবো এবং তারপরে সেখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করতে পারব। 2001 সালে ডুমুরিয়া উপজেলার অন্তত 9টি সড়কে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলো মরে যাওয়ায় একদিকে যেমন এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে, তেমনি আবাসস্থল হারিয়েছে পাখিরা, আর অঞ্চল হারাচ্ছে দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক সুরক্ষা। খুলনা ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বুধবার মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। রুদ্ধতার বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করতে বুধবার তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আলোচনার টেবিলে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পারে। ইরান জানিয়েছে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেয়া হবে। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এই প্রস্তাব তা নিরসনের প্রথম দৃশ্যমান পদক্ষেপ। বর্তমানে প্রায় 200 জাহাজ এবং হাজার হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী সরাসরি সংলাপের স্থান ও সময়। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন খবর সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের সাথে যুক্ত 2 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ইরানের তেল চোরাচালান ও প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের তেলে নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ভিভা এনার্জি পরিচালিত কোরীয় তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এই শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় 50% এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় 10% জ্বালানি উৎপাদন করে।
কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন এখনও জ্বলছে এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে শোধনাগারটি আংশিক চালু রয়েছে। নিরাপত্তার কারণে সীমিত পরিসরে জেট ফুয়েল ও ডিজেল উৎপাদন চলছে, তবে পেট্রোল উৎপাদনে প্রভাব পড়তে পারে। নিজেদের অধিকার আদায়ের সরব ঘরোয়া লিগের পেশাদার ফুটবলাররা সার্ক কোটা বাতিল ও লিগে বিদেশি ফুটবলারের কোটা কমানোর সহ 6 দফা দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি। এ সময় জাতীয় দলের পাইপলাইন শক্ত করার পাশাপাশি ফুটবলারদের আর্থিক নিশ্চয়তায় সার্ক কোটা বাতিলের দাবি তোলেন জাতীয় দলের খেলোয়াড়রা। হঠাৎ করে অস্থিরতা দেশের ঘরোয়া ফুটবলে। জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে একাট্টা হয়েছেন পেশাদার ফুটবলাররা। প্রত্যেকের ক্লাব ভিন্ন হলেও দাবি একটা, স্থানীয় ফুটবলারদের অধিকার আদায়। দেশের ঘরোয়া লিগের যে কোনো ক্লাব বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারে সর্বোচ্চ 5টি। সেই সঙ্গে চলতি মৌসুমে সাফ কোটায় সার্কভুক্ত দেশের 5 ফুটবলার নিবন্ধন করার সুযোগ রাখে পেশাদার লীগ কমিটি, যারা লিগে ম্যাচ খেলতে পারে স্থানীয় ফুটবলার হিসেবে। মৌসুম শেষ না হতেই পেশাদার লীগ কমিটির সেই সার্ক কোটা বাতিলের দাবি তুলেছেন স্থানীয় ফুটবলাররা। সেই সঙ্গে লিগে বিদেশি কোটা কমানো সহ 6 দফা দাবিতে বাফুফের সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছে ঘরোয়া লিগের ফুটবলাররা। ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। লোকাল প্লেয়ার হিসাবে যখন অপরচুনিটি দিচ্ছি, তাহলে আমার দেশের প্লেয়ারদের মানও কমে যাচ্ছে, তারা অপরচুনিটিও কম পাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আগে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলে লাল সবুজদের দুর্বলতা জেনে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ফুটবলাররা। সেই সঙ্গে জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সার্ক কোটা বাদ দেওয়ার পাশাপাশি বিদেশি ফুটবলারের কোটা কমিয়ে আনারও দাবি তোলা হয়। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে, পাইপলাইনে কিভাবে প্লেয়ার থাকবে? ফরেন কোড আসলে মানে সব মিলে আপনার 4টা রেজিস্ট্রেশন করতে পারবে, 3টা খেলতে পারবে, এরকম যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। এছাড়া বাফুফেকে বাংলাদেশ ফুটবল লিগের দল বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফুটবলাররা। আগামী 19 এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তোলা হতে পারে ফুটবলারদের 6 দাবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি গাড়ি রাখিয়ে গেছি, আবার 5টার সময় উঠে এখানে আসছে। এত ক্রাইসিস যাইতেছে তেলের, একদিন 2 দিন পর পরই সিরিয়ালে থাকতে হয়, প্রচন্ড হয়রানি। তেলের জন্য সীমাহীন অপেক্ষা। রাতেই ফিলিং স্টেশনে মোটরসাইকেল রেখে সিরিয়াল। জ্বালানি সংকটে বন্ধ খুলনায় 6 বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন কমায় বাড়ছে লোডশেডিং। মধ্যপ্রাচ্য অস্থিরতায় এভিয়েশন খাতের রাজস্ব আয়ের প্রভাব। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। অসুস্থ সন্তান নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। এই ছিল সকাল 10টার সময়ের সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।